ফার্স্ট সেন্টেন্সটাই তো তুমি পরিষ্কার বলে দিলে যে আলটিমেটলি তোমরা কি করতে চাইছো। তুমি কি বললে যে তোমরা বললেই কি আমরা থেমে যাব বা আমি থেমে যাব? তা তো নয়। তোমরা বললেও আমি থামবো না, তোমরা না বললেও আমি থামবো না। কেন থামবো না? তার কারণ এটাই তো আমার কন্টেন্ট। এটা আগে শুধু আমার কন্টেন্ট ছিল, এখন সবারই এটাই কন্টেন্ট। কি না, আমার যখন চ্যানেল ছিল, এদের যখন চ্যানেল ছিল না, তখন কি তোমরা আমাদের বাড়িতে বা আমাদেরকে অন্য লোকের বাড়িতে যেতে দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। তার মানে এটাই তো, যে এগুলো সব কন্টেন্টের জন্য করো। তুমি তো পরিষ্কার বলেছো যে এই যে খাওয়া দাওয়া অনুষ্ঠান, এতে তো টাকা পয়সা খরচা করতে হয়। তো ভিডিও মানে তো ভিডিও, কিন্তু ভিডিওতে তো ইনভেস্ট করতে হয়, তাই না? তো এইগুলোই হচ্ছে তোমাদের ইনভেস্টমেন্ট। তোমরা জানো যত পিকনিক, যত হল্লা, যত মানে মশগুল, যত আনন্দ, যত এই জায়ের বরেন্ডিং দেখানো যাবে, তত তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে। এবার তোমার তো আপত্তি থাকার কথা নয় নিজের মুখ অন্য লোকের চ্যানেলে দেখানোয়, কারণ তুমি ভালো করেই জানো তোমার সঙ্গে এরা কম্পিটিশানে আসতে পারবে না, কারণ তোমার চ্যানেল একটা জায়গায় পৌঁছে গেছে। তাহলে তোমার মুখটা ইউজ করে এরা নিজেদের চ্যানেলকে গ্রো করবে এবং এদের মধ্যে একটা কম্পিটিশান হবে। তুমি তো এই কম্পিটিশানের মধ্যে পড়ো না, কারণ তুমি 5 বছর আগে চ্যানেল খুলেছো এবং 5 বছর আগে তুমি ভাইরাল জাহর হয়ে গেছো। এখন তোমার যে ভিউজটা, সেটা তোমার একটা মানে রিসাইক্লিং হচ্ছে। তাহলে তোমার তো এদের সঙ্গে কম্পিটিশান নেই, এটা তুমি জানো। তুমি বললে এদের মধ্যে আমার শুধু একটাই পার্থক্য, আমার চ্যানেলটা একটু বড়। একটু না, এত বড় তোমার চ্যানেলটা। মানে তোমার চ্যানেলের যে ভাইরাল হয়ে গেছে, তোমার চ্যানেল যে ইউটিউবে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, তার জন্য তোমার ভিউজটা একটা গড়পত্তা হবেই, ঠিক আছে? তো সেই জন্য তোমার চ্যানেলটা একটু না এত বড়। আর তুমি এটা পরিষ্কার বলে দিলে যে তোমরা বলো চাই না বলো, আমাদের কন্টেন্ট আমরা করবই, এবং আমাদের এই পিকনিক অনুষ্ঠান এগুলো করবই আমরা। হ্যাঁ, সেটা তো। আর তার আগে তুমি বললে এটা যে এটা ইনভেস্টমেন্ট। তুমি এটা বলেছো এটা ইনভেস্টমেন্ট, ভিডিও করতে গেলেও তো কিছু ইনভেস্ট করতে হয়, তাই তোমরা পয়সা খরচা করে একসাথে পিকনিক বা অনুষ্ঠান করো, যাতে কিনা কন্টেন্টও হবে, আবার পিকনিকটা দেখে মানুষ এনজয় করবে, যে এদের দেখো যায় কত মিল, কত সুন্দর করে সবাই মিলে একসাথে কাজ করছে। আর তাতে কি হচ্ছে, তোমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে সবারই, আর সবার কন্টেন্ট দেখতে সবাই ভালোবাসছে, প্লাস তোমাকেও দেখা যাচ্ছে, কারণ তুমি এতদিন ভিডিও দেখোনি, তো দাওনি, তোমাকে দেখবার ইন্টারেস্টের লোকের আছে, তাহলে ওদের কাছেও রিচটা পৌঁছবে, সবাই তোমাকে হাইলাইটস করে করবে। আর এটা দেখো, একটা ভালো লাগা হয় যে আমাকে সবাই হাইলাইটস করছে, এটা তো বাস্তব, অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই তোমরা বন্ধ করবে না, আর কেউ তোমাদেরকে বন্ধ করতে বলেনি। এবার তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকবে আর তুমি রিকোয়েস্ট করবে তোমরা কিন্তু এইসব নিয়ে আবার কোনো নেগেটিভ কমেন্ট করো না, এটা কি করে হয়? তুমি নিজেই বলছো যারা নেগেটিভ কমেন্ট করে আমাকে, তারা এর ব্যাপারেও নেগেটিভ কমেন্ট করবে, এই ব্যাপারেও। তাহলে আবার তুমি এই রিকোয়েস্টটা কাকে করছো যে প্লিজ একদিনে 2টো ভিডিও দিয়েছি, তোমরা আবার এটা নিয়ে বলতে বসো না, তোমরা আবার এটা নিয়ে কমেন্ট করো না। আর তুমি ডাইরেক্টলি অ্যালিগেশন দিলে কাদের উপরে? ভিউয়ার্সদের উপরে। কি বললে? যে তাদের কমেন্টের জন্য তোমাদের জায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এটাই হচ্ছে প্রিয়া, নিজের দোষটা কখনো দেখে না, সে সব সময় অন্যর ঘাড়ে দোষ দিতে ভালোবাসে, মানে ভিউয়ার্সদের গায়ে, আর তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। বেশ কয়েকদিন প্রিয়া ভিডিও দেয়নি বলে তার পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু ভীষণই আপসেট ছিল যে কেন ভিডিও দেয়নি, আমরা ওর ভিডিও দেখতে পাচ্ছি না, আমাদের এটা হ্যাবিট হয়ে গেছে, আমরা মিস করছি। কারো মাইগ্রেনের ব্যথা উঠে গেছে, কেউ প্রচণ্ড আপসেট হয়ে গেছিলো, কেউ সার্চ করে করে পাগল হয়ে যাচ্ছিল, কারণ তারা প্রিয়ার ভিডিও খুঁজছিল, তারা বুঝতে পারছিল না যে প্রিয়ার ভিডিওটা কেন নেই। ইভেন লাস্ট যে ভিডিওটা প্রিয়া করেছিল, যেটা হোম সাজানোর একটা ভিডিওটা দেখতে পাচ্ছিল না। তো সব মানুষের খুব কিউরিওসিটি হচ্ছিল যে কি এমন হলো, যেই প্রিয়া একদিনে 3টে করে ভিডিও দিয়েছে, সেই প্রিয়া হঠাৎ কি হলো, হোম ডেকর করে সঙ্গে সঙ্গে প্রেজেন্ট করলো, সুন্দর একটা ড্রেস পরে নাচের ভিডিও দিল, তারপরে সেই প্রিয়া কেন উধাও?
আচ্ছা, এইবার অনেকেরই মনে হতে পারে প্রিয়ার শরীর খারাপ, প্রিয়ার প্রবলেম, কিন্তু প্রিয়াকে মানুষ সার্চ করছে এবং সার্চ করতে গিয়ে দেখছে যে তাদের জায়েদের চ্যানেলগুলোতে, তার দেওরের চ্যানেলগুলোতে প্রিয়াকে দিব্যি দেখা যাচ্ছে কখনো না কখনো কোনো না কোনো কিছুর মধ্যে রয়েছে, কখনো ঝালমুড়ি, কখনো পিয়ারা, কখনো হ্যানা, কখনো ত্যানা, কিছু না কিছুর মধ্যে রয়েছে। তো তার মানে প্রিয়ার শরীর খারাপ হয়নি, অথচ প্রিয়া ভিডিও দিচ্ছে না। এবার অনেকে প্রিয়াকে মহান সাজানোর চেষ্টা করলো যে প্রিয়া মহান হয়ে গেছে, তাই অন্যদের চ্যানেলে রিচ বাড়ানোর জন্য নিজের চ্যানেলে ভিডিও দিচ্ছে না। না 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 না, এখানে মহান হওয়া একটা লিমিট পর্যন্ত হওয়া যায়, তারপরে আর হওয়া যায় না। কারণ আলটিমেটলি নিজের চ্যানেলে 7 দিন ভিডিও দেয়নি বলে প্রিয়া কিন্তু ফ্রাস্ট্রেটেড। প্রিয়া কিন্তু পরিষ্কার বলছে, তোমরা একটু বোঝো, আমার চ্যানেলে 7 দিন ভিডিও যায়নি। 7 দিনে যে ভিডিওর মানে গ্যাপ, যে ডলারের গ্যাপ, সেই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে, এটা কিন্তু ও বোঝানোর চেষ্টা করছে। তাহলে 7 দিনে যে ওর অনেকটা কারবারে লস হয়েছে সেটা তোমরাও বুঝতে পারছো না হয়তো, কিন্তু ও তো বুঝতে পারছে, কারণ কত করে ডলার ওর প্রতিদিন ঢোকে সেটা ও জানে। তো সেই ডলারগুলো যদি না ঢোকে তাহলে প্রায় 7 দিনে কত টাকা মানে ওর মানে ইনকাম বন্ধ হয়েছে সেটা তোমরা ধারণা করতে পারছো না। তাহলে সেই জন্য ওর একটা আফসোস আছে। তো শুধু শুধু নিজের চ্যানেলে ইনকাম বন্ধ করে অন্য লোকের চ্যানেলে মুখ দেখিয়ে মহান হওয়ার ইচ্ছা আমার মনে হয় প্রিয়ার ছিল না। তাহলে বাধ্য হয়ে প্রিয়া ভিডিও দেয়নি, কারণ তার স্ট্রাইক পড়েছিল। আর স্ট্রাইকের জন্যই যে সে ভিডিও দিতে পারেনি সেটা একেবারে 200% অ্যাসিওর। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারো না তার বাচ্চাদের শরীর খারাপ ছিল। হ্যাঁ ছিল, তার বাচ্চাদের শরীর খারাপ ছিল, তারা অসুস্থ ছিল, তাদের টেক কেয়ার করতে হচ্ছিল। তবুও পিয়ার যা মানে নেচার, পিয়া যেটা করতে ভালোবাসে সেটা হচ্ছে ভিডিও করতে ও মাহির, এবং সেই জায়গায় যদি বাচ্চাদের শরীর খারাপ হতো সেক্ষেত্রে সে অল্প ছোট ভিডিও দিলেও ভিডিও করতো, রাত্রিবেলা ভিডিও পৌঁছালেও ভিডিও দিত, সে যতই অসুস্থতা থাক সেগুলোর আপডেট দিয়ে হলেও ভিডিও দিত। অথচ সে ভিডিও দিচ্ছে না, তার মানে সে বাধ্যবাধকতার জন্যই ভিডিও দিচ্ছে না, আর কোনো কারণ নেই। এইবার এই যে টাকাটা লস হলো সেই টাকাটা তো তুলতে হবে। তো আজকে সকালে তোমরা যে ভিডিও পেয়েছো সেখানে কিছু ইনফরমেশান দেওয়ার পরে পুরনো ভিডিওটাই ও কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের সাথে। তাহলে ওকে আলাদা করে বাড়তি বেশি খাটনি করতে হলো না, মানে ওই ভিডিওটার জন্য। ওই ভিডিওটা তো তোমরা আগেও দেখেছিলে, তার সঙ্গে ও কিছু কথা জুড়ে দিয়ে ভিডিওটাকে আবার আপলোড করে দিয়েছে। তাহলে ওর কাছে সময় আছে ভিডিও করার, তো বসে বসে একটা ভিডিও করেছে। আরে বসে বসে ভিডিও করাতে তো ইন্টারেস্ট পেয়ে গেছে, আর তার জন্যই বসে বসে ভিডিও করছে। ও নিজেই বলেছে যে ও এই জীবনের ফার্স্ট এত রেভিনিউ একসঙ্গে ইনকাম করলো একদিনে 3টে ভিডিও দিয়ে, মানে একদিনে 3টে ভিডিও দিয়েছে, এবং সেই ভিডিওগুলো এতটাই ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলো দিয়ে একদিনে 3টে ভিডিও থেকে কত রেভিনিউ আর্ন হতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল, এবং সেই রেভিনিউ কিন্তু ও আর্ন করেছে। তাহলে তোমরা চিন্তা করো, যে একবার বাঘ রক্তের স্বাদ পেয়েছে সে কি আর দুধ খাবে? খাবে না তো। তাহলে প্রিয়া রক্তের স্বাদ পেয়েছে যে একদিনে 3টে ভিডিও দিলে কত ডলার ইনকাম হয়, এবং সেই ভিডিওগুলো কিন্তু সবটাই ওই বসে বসে ভিডিও। ঠিক আছে, এবং সেখানে তাহলে বুঝতে পেরেছো সহজ কাজ অথচ রেভিনিউ বেশি। তাহলে সেক্ষেত্রে ও আবার আরেকটা ভিডিও দিয়েছে আজকের, যেখানে আবার ক্ল্যারিফিকেশান ভিডিও দিয়েছে। এগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় যে কারোর ভিডিও দেখে ভিডিও করে তারপরে করছে না, এগুলো হচ্ছে ক্ল্যারিফিকেশান ভিডিও। আর এই ক্ল্যারিফিকেশান ভিডিও দিলে সেগুলো নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটা কিন্তু প্রিয়া জানে, সেটা প্রিয়া জানে। প্রিয়া তো চায় কন্ট্রোভার্সি হোক, না হলে কি হবে? ও যতই বলুক যে তোমরা আবার এটা নিয়ে বলতে বসো না, তোমরা আবার এটা নিয়ে বলো না আমি পলিটিক্স করছি, এই করছি, কিছু জিনিস দেখে খুব খারাপ লাগে, হ্যানা তারা, কিন্তু ও জানে যে যখনই এই ধরনের ক্ল্যারিফিকেশান ভিডিও দিতে বসবে তখন ওকে নিয়ে পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা ম্যাটার না, কিন্তু কথা উঠবে, কথা হবে। আর সেই জন্যই তো কথার পৃষ্ঠে কথা বলতে চলে এসেছে আমাদের প্রিয়া রানী। ঠিক আছে, তো যাই হোক, সে বক্তব্য রাখছে তাদের জায়েদের যে এই অসন্তোষের কারণ সেটা হচ্ছে ভিউয়ার্সদের জন্য তারা এমন এমন কমেন্ট লেখে, তার জন্য তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। একটা কথা শোনো, যদি
ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে কোনো গ্যাপ না থাকে, তাহলে থার্ড পার্সন কখনো ঢুকতে পারে না। তাহলে এখানে তোমরা এবং তোমাদের জায়েরা সব হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন। তাদের মধ্যে যদি সত্যিই সখ্যতা থাকে, তাদের মধ্যে যদি কোনো ছিদ্র না থাকে, তাহলে সেখানে একটা ভিউয়ার্স একটা কমেন্ট লিখে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে দিতে পারে, তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিতে পারে। এটা তুমি বলেই বলা সম্ভব। শোনো, যদি তোমাদের ফেভিকলের মজবুত জোর থাকে সম্পর্কের মধ্যে, তাহলে এই রাম শ্যাম যদু মধু যারা কমেন্ট করে তাদের ওই একটা কমেন্টে কিচ্ছু যায় আসবে না, তারা তখন ইগনোর করতে শিখে যাবে। কিন্তু যখন তাদের মনের মধ্যে ওই ফেভিকলের মজবুত জোর নেই, ওখানে একটা হোলো সৃষ্টি হয়েছে, তখন তারা কিন্তু এই ভিউয়ার্সদের কথাতে তাদের মাথার মধ্যে ক্লিক করবে। কারণ তারা তো জানে যে আমাদের যে ভালোবাসাটা সেটা শো অফ, দেখানদারি, সেটার মধ্যে অরিজিনাল জিনিসটা কম আছে, তখনই তারা সেটাতে এফেক্টেড হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার বলছে যে আমি যেই ভয়টা পাচ্ছিলাম আমার বাড়িতে ওই জন্য করতে দিইনি। সবাই ভাববে যে আমি তাদেরকে ডেকে একটা কন্টেন্ট করছি, ইচ্ছা করে এই করছি সেই করছি, বাট আমি সেরকম কিছু করিনি। এটা নিজেদের মধ্যে হুজুকে তৈরি হলো এবং হুজুকেই পিকনিকটা শুরু হলো। তাই আমি আমাদের বাড়িতে না করে রাহুলদের বাড়িতে করেছি। কারণ রাহুলদের বাড়িতে এমনি ওরা বাচ্চা কাচ্চা ট্যাঁ প্যাঁ সামলায়, হইচই ওদের বাড়িতে সবসময় হয়। তো সেক্ষেত্রে যদি পিকনিকটাও ওখানে হয়, ওর মা রাজি হবে কিনা সেটা জিজ্ঞাসা করে ওখানে করেছি, হইটা ওখানে বেশি হয়েছে। হ্যাঁ, তুমি জানো যে এই মুহূর্তে যদি সবে সবে তোমার সমস্ত কাজগুলো গেল, আর এই মুহূর্তে আবার যদি তোমার বাড়িতে বসে সমস্ত পিকনিকের আয়োজন হয়, অথচ সেইখানে তোমার কিন্তু ভিডিও করা হবে না, তাহলে সেই জায়গাতে স্বাভাবিক ব্যাপার সবাই ভিডিও করবে, অথচ নাম খাস্তা তোমার হবে যে তুমি আবার ডেকে সবাইকে নিয়ে নিজে ভিডিও করতে পারছো না বলে অন্য লোকের ভিডিওতে আসছো আর সবাই মিলে এসব করছো। এগুলো সব পলিটিক্স, কোনো কাউকে এক ঘরে করে রাখার জন্য এটা লোকে বলবে। তার জন্যই তুমি সেটা বলেছো যে না আমার বাড়িতে না, অন্য জায়গায় হোক। আর অন্য জায়গায় প্রথমে কি হয়েছিল, পেয়ারা মাখা, তারপরে হলো কি ফ্রাইড রাইস, তারপরে হলো কি না খিচুড়ি, তারপরে তুমি বলেছিলে খিচুড়ি, অন্য একজন বলেছিল ডিমের অমলেট দিয়ে। তো কেন খিচুড়ি বলেছিলে, যে গরমকালে এই গরমে কে খিচুড়ি খায়? ঠিক আছে, না না এখন সব সময় গরম নয় তো, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো গরম পড়ছে, এরম হচ্ছে। তো এরকম বৃষ্টি ঝরঝর এতে তো বর্ষাকালে লোকে তো খায়, খিচুড়ি খায়। তো এটা কোনো বড় কথা নয় যে খিচুড়ি ডিম ভাজা গরমে খাওয়া যায় না। তো যাই হোক, তারপরে তুমি বললে যে তোমার যেই শ্বশুরমশাই আর কি অসুস্থ, তাকে ফ্রাইড রাইস খাওয়ানোর জন্য আসলে প্ল্যানটা হয়েছে, তাকেও খাওয়ানো হবে, বাদ বাকি আমরাও সবাই ফ্রাইড রাইস খেয়ে নেব। আর তার সঙ্গে মানে যা আর কি থাকে আর কি। তো সব মিলিয়ে তোমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছো। তো সবাই কিছু কিছু টাকা দিয়ে করেছো, কারণ বেশি টাকা দিয়ে তো এখন সবার পক্ষে সম্ভব নয়। তবুও সবাই হুল্লোড়ের মধ্যে কিন্তু বলেছে হ্যাঁ বেশি টাকা দিয়েও আমরা একসাথে পিকনিক করব। কারণ তুমিও জানো আর ওরাও জানে এগুলো সব কন্টেন্টের জন্য ইনভেস্টমেন্ট। একটা কন্টেন্ট যে আমি করব, তার থেকে ভিডিওতে আমার পয়সা তুলবো, তো সেখানে আমি যদি কিছু টাকা ইনভেস্ট না করি, হ্যাঁ, তাহলে কি করে আমি পয়সাগুলো তুলবো? সেই জন্য সেই ইনভেস্টমেন্টটা সবাই করতে রাজি আছে। কারণ দিনের শেষে এখন সবাই তোমার বাড়িতে ব্লগার এবং সবাই সেই ব্লগিং করে রেভিনিউ আর্ন করতে চায়, এটা খারাপ কিছু নয়। কিন্তু সেই জায়গায় তাহলে তাদেরকে তো এরকমভাবে ইনভেস্ট করতেই হবে। এবং একা ইনভেস্ট করে যেইভাবে করা যাবে, সবাই মিলে ইনভেস্ট করলে পয়সা কম লাগবে। দ্বিতীয় কথা, একা একা ভিডিও করা বোকামি হয়ে যাবে, যে আমি রান্না করলাম আমি খেলাম, তাহলে হই হুল্লোড়টা দেখানো যাবে না, কন্টেন্টটা সেইভাবে হবে না। কিন্তু যদি ওখানে সব জায়েদের মিলে একত্রিত হয়ে একটা পিকনিক করা হয়, তাহলে সেই পিকনিকে সবাই মিলে হই হই করলে কি টাকাটাও মানে সবার মধ্যে ভাগ হয়ে গেল, অথচ কন্টেন্টটাও জমজমাট হলো। তো এই কন্টেন্টের জন্য এই যে প্রজেক্টগুলো, এগুলো কিন্তু প্রিয়াও করেছে আগে। প্রিয়ার বক্তব্য অনুযায়ী যে আমিও তো সবার বাড়িতে গেছি, খেয়েছি, একসঙ্গে পিকনিক করেছি, এটা তো নয় যে এখন আমরা ভিডিও করছি বলে পিকনিক করছি, পিকনিকটা আমাদের আগেই ছিল। হ্যাঁ ছিল তো, আগে পিকনিক ছিল, আর ওই ক্ষেত্রে তুমি ইনভেস্ট করতে, কারণ তোমার চ্যানেল তখন একার ছিল। কিন্তু তারপরে আবার কি হলো, আবার তারপরে তোমার অন্য জায়রাও সবাই চলে এলো সেই ব্যাপারে, এবং সবার সাথে সবার মিলটা, এটার জন্যই তো দর্শক দেখতে যেত। তোমার কল্পনা ছন্দার একসঙ্গে শর্ট ভিডিও আছে, সেগুলো দেখেই তো লোক দেখতে যেত, মজা পেত। এক বাড়িতে এতগুলো ব্লগার সবাইকে একসাথে দেখবে। তো এখন
আবার সেগুলোতে বিভাগ হয়ে গেছে, এবার আবার অন্য জায়গায়। তো এই যে কন্টেন্ট খেলা হচ্ছে, এগুলো লোকে বোঝে। আর ভিউয়ার্সদের সব সময় দোষারোপ করা, ভিউয়ার্সদের কাঁধে বন্দুক রেখে শ্যুট করা, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? তার সঙ্গে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বললে যে তারাও ভিডিও করছে, এটার মধ্যে রাজনীতি চাল করছে। আমি কখন রাজনীতি চাল করব? তাই না? আমি কখন রাজনীতি চালু করবো? কারণ আমার সময় নেই, আমার সময় নেই। হ্যাঁ, তুমি পরিশ্রম করো, তোমার সময় কম, কিন্তু রাজনীতি চালতে গেলে ওই লেভেলের সময় লাগে না। ওইখানে বসে ওই পিকনিকের মধ্যেও রাজনীতি চালা যায়, ঠিক আছে? এবার তুমি কি বলছো? আমি কাউকে কোনো দিন বারণ করিনি আমার মুখ না দেখাতে, আমি কোনো দিন তাদের ভিডিওতে আসবো না এরম বলিনি, আমি সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছি। হ্যাঁ, একদমই তাই। কারণ তুমি কোনো এক সময় এদেরকে কাজে লাগিয়েছো, মানে এদের মুখগুলো ফেসগুলো তুমি কাজে লাগিয়েছো, এদেরকে নিয়ে পিকনিক অনুষ্ঠানে সবাই দেখেছে, চিনেছে। তাহলে আজকের যদি তাদের সময় তুমি বলো না আমি দেখাবো না, এ করবো না, তাহলে তো খুব মুশকিল। আর এটাই তো পলিটিক্স, সবার সঙ্গে মিলেমিশে থাকবো, সবাই আমাকে ডাকবে, সবার সঙ্গে হইহুল করব। দু একজন যারা আমার সঙ্গে একটুখানি প্রবলেম, তারা কিন্তু এক ঘরে হয়ে থাকবে। তো এটাই তো পলিটিক্স, এটাই তো পলিটিক্স। এই যে ফ্যামিলি পলিটিক্স তো এটাই, যে আমার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমি সবার চ্যানেলে মুখ দেখাচ্ছি, সবাই তাদের চ্যানেলে আমাকে নিচ্ছে, আমাকে নিয়ে তাদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, কারণ আমি বড় চ্যানেল, একটু বড় চ্যানেল, তাই আমার মুখটা দেখালে তাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তুমি নিজেই বললে যে তারা কি চায়, আমার মুখটা দেখালে একটুখানি যদি আমাকে দেখায় তাহলে ওদের ভিডিওটা দেখতে আসবে, ঠিক আছে? যেহেতু আমাকে চেনে, এবং তারপর তার ক্রিয়েটিভিটি দেখবে। এটা তো একদম বাস্তব, যে তুমি আছো বলে তোমাকে দেখে কিউরিসিটি বশত ভিউয়ার্সরা তাদের চ্যানেলে যাবে, এবার চ্যানেলে গিয়ে সে কীরকম ভিডিও করছে সেটা দেখবে। এইবার সেইটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তারা সেটা দেখবে। হ্যাঁ, একদম ঠিক কথা। আমি তোমার ভিডিও থেকেই মমতার ভিডিও এটা পেয়েছিলাম, তারপরে আবার মমতার চ্যানেলে গিয়ে ওর ছেলের যে ক্রিয়েটিভিটিগুলো দেখি আমার ভালো লাগে, ওদের ঘর দৌড়গুলো ভালো লাগে। তবে হ্যাঁ, মমতাদির আরও কাজ করতে হবে, আরও প্রফেশনালিজম আনতে হবে, সেটা পরের কথা। কিন্তু ওর ঘর, ওর ছেলের যে ক্রিয়েটিভিটি, ওদের যে সাজানো প্রেজেন্টেশন, এটা আমার ভালো লাগে। তো আমি মমতাদিকে কোত্থেকে চিনলাম? তোমার চ্যানেল থেকেই তো চিনতে পেরেছি, তোমার চ্যানেলে দেখেছি, তারপর আমার কাছে আসে আর কি, মানে ডাইরেক্ট চলে আসে, তখন বুঝতে পারি ও আচ্ছা এটা প্রিয়াদের মানে রিলেটিভ, সেই হিসেবে ওনাকে দেখতে শুরু করি, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এইবার তুমি একদমই ঠিক বলেছো যে তোমার মুখটা দেখিয়ে তারপরে তারা একটু ভাইরাল হবে, মানে তাদের চ্যানেলে একটু চলবে, একটু তোমার ভিউয়ার্সদের কাছে পৌঁছবে। এবার তোমার ভিউয়ার্সরা তাদের চ্যানেলে গিয়ে উকি মারবে, তাদের কন্টেন্ট যদি তাদের ভালো লাগে তারপর তারা সেখানে থেকে যাবে। এরমভাবেই তো চ্যানেল গ্রো হয়। তুমিও কোনো না কোনো সময় অন্য বড় ব্লগারদের ওখানে গিয়ে তোমার চ্যানেল ভাইরাল করেছো, আজকে তুমি বড় ব্লগার হয়েছো, তোমার ওখানে তোমার জায়রা ভিড় করছে, তুমি কাউকেই না বলোনি, সবাইকেই অ্যাকসেপ্ট করেছো। আর না বলাটা উচিত নয়, কারণ এখানে তো তোমার কিছু কমবে না। এটা তো তুমি ঠিক বলেছো যে আজকে যদি ওদের চ্যানেলে কিছু ভিউজ বাড়ে, তাতে কি আমার চ্যানেলে ভিউজ কমবে? তা তো না, যে ওদের দেখতে গিয়ে পিয়াকে দেখতে পাইনি, তা তো কমবে না। তাহলে কেন, কিসের টেনশন? সেই জায়গায় তো তুমি ঠিকই করেছো। কিন্তু কথাটা হচ্ছে এইটা একটা বড় পলিটিক্স, এই যে আমাকে সবাই দেখাতে চায়, আমাকে সবাই পেতে চায়, আমার সঙ্গে ভিডিও শেয়ার করতে চায়, সেই ভিডিওর মধ্যে আমাকে দেখিয়ে তাদের কন্টেন্ট করে। তো এই যে করে, তোমাকে যে সবাই ডাকছে, করছে কিসের জন্য? তোমার চ্যানেলের জন্য। এবার তুমি যদি বলো যে না আমাদের তো এমনি প্রথম থেকে ভাব ভালোবাসা আছে, হ্যাঁ সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা, সেই ভাব ভালোবাসা থাকবেই। কারণ তুমি এখন দুটো পয়সা করেছো, যখন তোমার অভাবের টাইম, তখন সত্যি সত্যি কজন তোমার পাশে ছিল সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট আছে। কিন্তু যখন তোমার পয়সা হয়েছে, তুমি যখন একটা ভাইরাল ফেস, তুমি যখন একেবারে ইউটিউবে দেখা যাচ্ছে সবাই তোমাকে পিয়া করছে, তখন সেইগুলো যে ওরাও র্যালিশ করছে, এটা তো কম নয়। ওরাও তো র্যালিশ করেছে যে আমরা ওই ফ্যামিলিরে, তাহলে আমরাও ভিডিও করতে শুরু করি। তাহলে তুমি যে এই কথাটা বলছো যে আমি ফ্যামিলি পলিটিক্সে নেই, এটাই তো ফ্যামিলি পলিটিক্স, যেখানে তোমার ফেস ভ্যালু, তোমার টাকা, এগুলো তাদের কোনো কাজে না লাগলেও তারা তোমাকে তোয়া করবে, বুঝতে পেরেছো তো? কিন্তু যখন তোমার অভাব অনটন ছিল, তখন নিজের লোক ছাড়া কিন্তু তোমাকে কেউ দেখেনি, মানে পাশে এসে দাঁড়ায়নি। এই যে যত পীড়িতের লোক দেখছো এরা সবাই কিন্তু সমান। হ্যাঁ, দু একজন হয়তো তোমার অভাবের সময় তোমাকে করেছে, যেমন তুমি বলেছো রোহনের মাই মনে হয় তোমাকে প্রচুর হেল্প করেছে, মানে খাওয়ার টাওয়ার দিয়ে, এটা বলেছিলে। তো যাই হোক, এইবার তার মানে বুঝতে পারছো যে এগুলো এই কারণে। এইবার তুমি বলছো আমি পলিটিক্স করার সময় পাই না। তোমার মনে হয় যে প্রচুর সময় নিয়ে পলিটিক্স করতে হয়?
পলিটিক্স তো ব্রেন খাটানোর কাজ, মগজাস্তের কাজ, ঠিক আছে? তো সেইটা করতে গেলে তোমাকে বিশাল টাইম বের করতে হবে তা নয়, ও ছোট্ট করে টিপে দিয়ে গেলেও পলিটিক্স হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তো আমরা বুঝি, কারণ আমরাও তো ফ্যামিলি করি, ফ্যামিলির মধ্যে থাকি, ফ্যামিলির মধ্যে ইনভলভ। তো কোথায় কোথায় সূক্ষ্ম সূক্ষ্ম পলিটিক্স হয় ফ্যামিলির মধ্যে, এটুকুনি বোঝার ক্ষমতা তো আমাদেরও আছে। নির্বোধ তো কেউ নয় এখানে, না? এখানে যারা আমরা কাজ করতে বসেছি, কন্ট্রোভার্সি জনের কথা বলছি, তার মধ্যে আমি আমার কথাটাই বলছি, অন্যকে কী করেছে আমার দেখার দরকার নেই। তো আমরাও তো ফ্যামিলির মধ্যে ছিলাম, তো আমাদের এখানেও তো ফ্যামিলির মধ্যে পলিটিক্স হয়। এমন তো নয় তোমার একার বাড়িতেই ফ্যামিলি পলিটিক্স হয়। তাহলে সেইটা বলা হয়েছে। এবার তুমি বলছো, তোমার একটা কথা আমার খুব মানে খুবই হলো, সেটা হচ্ছে তুমি বলেছো যে একদিনে 3টে ভিডিও করে কী লেভেলের ভিউজ ইনকাম করেছো। তাহলে সেই ভিউজের টান তো তোমার থাকবে। 7 দিনের ইনকাম বন্ধ ছিল, প্লাস একদিনে 3টে ভিডিও করে সেই মজা পেয়েছো, মানে টাকার মজা। তাহলে আজকের ডেটে তুমি যখন চান্স পাচ্ছ, এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ঘোরাঘুরি করছে তোমাকে নিয়েই, আবার তোমার একটা ভিডিও করা হয়ে গেছে, তাহলে এই চান্সটা তুমি চান্স পেয়ে ডান্স মারবে না? আচ্ছা, তারপরে বলছো তুমি প্রচুর গরম লাগছে, কারণ তুমি কোথায় বসে করছো? তোমার ঘরেতে এসি আছে, তাই না? এসি আছে না তোমার ঘরে, নাকি নেই? মনে করতে পারছি না। তাহলে তোমার গরম লাগছে, তাহলে যদি তোমার ঘরে এসি না থাকে, তাহলে এক্ষুনি ইমিডিয়েট একটা এসি লাগিয়ে নাও। এসি লাগাতেই হবে, এই গরমে এত কষ্ট করবে কেন? আমার ঠিক জানা নেই, মনে হয় এসি তোমার ঘরে লাগানো নেই। তো যাই হোক, আমার মনে হয় যে ইমিডিয়েট একটা এসি লাগিয়ে নাও, কারণ ফ্যান বন্ধ করে এই গরমে কাজ করা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তার জন্য যখন বসে বসে কথা বলবে, তখন তোমার এসি চালিয়ে কথা বললে গরমটা কম লাগবে। তো এসির ব্যবস্থাটা অবশ্যই করা উচিত। যদি না থাকে, যদি থাকে তাহলে আমি ভুল হই, আমার ঠিক মনে পড়ছে না, তাহলে কিছু বলার নেই। আর যদি না থাকে তাহলে ইমিডিয়েট কেনার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। এবার তোমার এই মানে এটা একটা হয়ে গেছে, আইকন হয়ে গেছে তুমি, এই ঘাম মুছতে মুছতে ভিডিও করা। কারণ গরমে টপ টপ করে ঘাম পড়বেই ফ্যান বন্ধ রাখলে, আর ফ্যান বন্ধ না রাখলে একটা বাজে আওয়াজ হবে, শোনা যাবে না ভিডিওর মধ্যে। তার জন্য তুমি ফ্যান বন্ধ করেছো, আর 14 বার মুছছো, ঘাম মুছছো, কারণ ঘাম তোমার বেশি হয়, আর সেটা তুমি মুছছো। তো সেটা দেখতে কীরকম একটা লাগছে। আমার মনে হয় তুমি এসি ঘরে বসে ভিডিও করার চেষ্টা করো। একটা এসি যদি থাকে ভালো, না থাকে একটা কিনে নাও। আচ্ছা, এবার তুমি বললে যে আমি 3টে প্ল্যাটফর্মে কাজ করি, ওই দুটো প্ল্যাটফর্মে আমার ভিউজ প্রচুর হয়, কিন্তু এই প্ল্যাটফর্মে আমার কাজ করতে বেশি ভালো লাগে। তার কারণটা কী? তার কারণটা হচ্ছে তুমি ইউটিউব থেকেই ভাইরাল হয়েছো প্রথম। দ্বিতীয় কথা কারণ হচ্ছে, তুমি জানো ইউটিউবে কম ভিউজ হলেও মাল্টু বেশি আসে। তুমি ফেসবুকে বা ইনস্টাতে ওই লেভেলের মাল্টু পাবে না, যেটা তুমি এই ইউটিউবে বসে ব্লগিং থেকে পাবে। হ্যাঁ, এবার তুমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে বেশি কী পাবে? প্রমোশনাল ভিডিও শ্যুট, যেখান থেকে তুমি আবার টাকা ইনকাম করতে পারবে। আর এই প্রমোশনাল ভিডিও শ্যুটের ইন্টারেস্টেই তুমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে অল টাইম ভিডিও পোস্ট করতে থাকো, কারণ তুমি জানো ছোটো 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 করে ভিডিও পোস্ট করলে তোমার ভিউজটা বেশি হলে তোমায় লোক ডাকবে প্রমোশনের জন্য। আর প্রমোশন ভিডিও করলে, তুমি তো বলেছো একটা প্রমোশন 2 মিনিটের 8 ঘন্টা কাজ করতে হয়, 18,000 টাকা। তার মানে বুঝতে পারছো, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে তুমি 18,000 টাকা ইনকাম করতে পারবে। তাহলে সেই জন্যে তুমি তো প্রমোশন ভিডিওর জন্যেই ইনস্টাগ্রাম আর ফেসবুকে সমানে ভিডিও দিতে থাকো। আর এটা খারাপ কিছু না, কাজের জন্য, পয়সার জন্য কাজ তো করতেই হবে। তো সেই জায়গা থেকে তুমি ওখান থেকে প্রমোশনাল ভিডিও থেকে ভালো টাকা পেয়ে যাবে, তার জন্য ওখানে ছোটো ছোটো ভিডিও দিচ্ছ। কিন্তু ডাইরেক্ট যে টাকাটা একদম অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই ইউটিউবের মাধ্যমে। প্রমোশন না হলেও ইউটিউবের মাধ্যমে একেবারে বিন্দাস টাকা ঢুকবে, আর সেখানে এই লেভেলের টাকা পেয়েছো। আর তুমি দেরি করো, এই জন্যেই তুমি বসে পড়েছো যে না, একটা ভিডিও তো আমার করা ছিল, তাহলে সারাদিনের এই জায়গাটা যদি আমি একটু ইউটিলাইজ করে নিতে পারি, কারণ এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে। তুমি বলছো না আমি স্পষ্ট বক্তা, দেখো কিছু জিনিস না ইগনোর করতে হয়। স্পষ্ট বক্তা হওয়া অবশ্যই ভালো, বক্তব্য রাখা অবশ্যই উচিত, কিন্তু প্রতিবার যদি তুমি ক্ল্যারিফিকেশান দিতে চাও, তাহলে লোকে বোঝে যে তুমি কন্ট্রোভার্সির জন্যই ক্ল্যারিফিকেশান দিতে এসেছো। এটাকে স্পষ্ট বক্তা বলে না, এটাকে বলা হয় যে ইচ্ছে করে ইগনোর না করা। তুমি কিন্তু এগুলোকে ইগনোর করতেই পারো, কারণ তুমিও জানো, আমরাও জানি যে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে নেগেটিভ পজিটিভ 2 ধরনেরই ভিউয়ার্স থাকবে। নেগেটিভ ভিউয়ার্সরা তোমাকে উস্কাবে, আর পজিটিভ ভিউয়ার্সরা তুমি যা করবে তাতেই ভালো বলবে। তাহলে সেই জায়গা থেকে নেগেটিভ ভিউয়ার্সরা কী বললো, তাদের কাছে আবেদন যে একদিনে 2টো ভিডিও আবার পিয়া বসে পড়েছে। হ্যাঁ, সত্যিই তো তুমি বসে পড়েছো।
আর তুমি তো পরিষ্কার বলে দিয়েছো যে হ্যাঁ 3টে ভিডিও করে আমি কত টাকা ইনকাম করেছি, তাহলে সেটা জানার পরে আমি একদিনে যদি 2টো ভিডিও দিই তাহলে ক্ষতিটা কী আছে? একদম ঠিক, একদিনে তুমি 5টা ভিডিও দাও। তোমার ভিউয়ার্সরা যদি তোমার কাছ থেকে 5টা করে ভিডিও পায় এবং তারা ইন্টারেস্টেড থাকে প্রত্যেকটা ভিডিও দেখবার, তাহলে তুমি পারলে 5টা করে ভিডিও দাও, কেউ বারণ করার নেই, তাই না? তোমাকে কে বারণ করবে যে তুমি কেন 5টা করে ভিডিও দিয়েছো? কেউ বারণ করে না, কারণ ইউটিউবে যে যার নিজের চ্যানেলের মালিক সে, তাহলে কে বারণ করার আছে? কিন্তু কথাটা হচ্ছে তুমি তো ব্লগার, তুমি একটা করেই ভিডিও দিতে, কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, তুমি জানো ব্লগিংয়ের সঙ্গে এটা ঢোকানোর কোনো মানে হয় না, কারণ ব্লগিংটা তো আগেই দিয়ে দিয়েছো পোস্ট, এবং সেটা আগেরই পোস্ট ছিল, সেটাই আবার দিয়েছো। তাহলে একটা যদি ছোট্ট করে এরকম ক্ল্যারিফিকেশান ভিডিও দিই, তাহলে সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, আমার রিচটা আবার বাড়বে। তো এটাকেই বলে বড় পলিটিক্স, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তুমি বলছো যে ইউটিউবে কাজ করতে আমি বেশি ভালোবাসি, এখানে আমার না আসলে কি যেন হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিওগুলো তো বড় বড়, সেখান থেকে রেভিনিউ বেশি হয়, রেভিনিউ বেশি জেনারেট করতে পারো। তো সেখানে 7 দিন ভিডিও না দিয়ে হাত কামড়ানো ছাড়া উপায় নেই, তাই তুমি 2টো ভিডিওর কন্টেন্ট নিয়ে পটাত করে বসে পড়েছো, কারণ তুমি জানো সেই লেভেলের রেভিনিউ ঢুকবে। এটাই হচ্ছে আসল ফান্ডা। দেখো, আমরা বুঝি, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। কোনটা তোমার পলিটিক্স, কোনটা তোমার মানে চালাকি, কোনটা তোমার অন্য রকম নর্মাল, সব বুঝি। আর স্পষ্ট বক্তা মানে কি? যে মুখের উপর স্পষ্ট কথা বলতে ভালোবাসে। তো মুখের উপর স্পষ্ট কথা বলা অবশ্যই ভালো, কিন্তু তুমি যদি তোমার যে ভিউয়ার্স আসে নেগেটিভ হোক, তোমাকে ভিডিওতে ভিউজ দিয়ে এই জায়গায় দাঁড় করিয়েছে, তুমি সব সময় যদি তাদের কাঁধে মানে বন্দুক রাখো আর বলো তাদের জন্য তোমাদের বাড়িতে অশান্তি হয়েছে, দিস ইজ নট ফেয়ার। পয়সা দিয়ে নেট খরচা করে তোমার ভিডিও দেখবে, সেখানে এসে কিছু ক্রিটিসাইজ করবে, তার জন্য তুমি তাদেরকেই উল্টে দোষারোপ করবে, তা তো হয় না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো কেন আমাকে ক্রিটিসাইজ করবে? কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, তুমি সেখান থেকে করে খাচ্ছ, তুমি শুধু ভালোটা নেবে খারাপটা নেবে না, এটা তো হয় না, তার জন্য তোমাকে শুনতে হবে। কিন্তু ভিউয়ার্সরা কেন শুনবে? তোমার থেকে তো পয়সা নিচ্ছে না, বা তারাও পয়সা ইনকাম করছে না, তারা তোমার ভিডিও দেখছে, এন্টারটেন হচ্ছে, কখনো কখনো তোমার উপর রাগ হচ্ছে, সেই অনুযায়ী তারা কমেন্ট করে যাচ্ছে, তাহলে তোমার কথা শুনে তো তারা চলবে না, না? বুঝতে পেরেছ? তো যাই হোক, এইবার তোমার বক্তব্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে মানে আর কি ভুলভাল কথা বলছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কী বলছে তাতে তোমার কি যায় আসে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কি এত দম আছে যে তোমার 5 লাখের চ্যানেল হয়ে গেছে, সেই 5 লাখের চ্যানেলের থেকে তাদেরকে গুরুত্ব দেবে মানুষ বেশি? হ্যাঁ, কেন এটা বলছো কেন? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই করছে সেই করছে, কেন? কিসের জন্য বলছো কথাটা? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি করেও থাকে, আমি মনে নিলাম করে রয়েছে, তো তাতে কি? তুমি ইগনোর করো না। তুমি কেন এইসব কথা বলছো? তোমার তো ব্লগ আছে, তোমার মধ্যে তো ক্রিয়েটিভিটি আছে, তুমি তো নাটকের ভিডিওটা সেরা করেছো, তারপরেও আবার বসে পড়েছো কেন? তার কারণ জানো তুমি, যে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি ভিডিও করি, খাটুনি কম, লাভ বেশি, এবং শুধু তাই নয়, তাহলে আমাকে নিয়ে আবার লোক কন্ট্রোভার্সি করবে। কারণ এখন তুমি জানো যে ওই কল্পনার টপিকটা বন্ধ হয়ে গেছে, কারণ তোমার ভাসুর নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আর তোমার যা তার জায়গায় রয়েছে তার মতো করে ভিডিও দিচ্ছে, তাহলে ওই কন্ট্রোভার্সিটা আর চলবে না, তাই না? ওই কন্ট্রোভার্সিটা তো এন্ড হয়ে গেছে। নতুন করে তুমি কী বলবে? কারণ ওদের তরফ থেকে তো আসবে না আর কিছু, তাহলে এই ব্যাপারটা বন্ধ। তাহলে এবার তোমার কি করে হবে? তাহলে এইবার জায়েদের ব্যাপারটা পলিটিক্স নিয়ে ভিউয়ার্সদের কাঁধে বন্দুক রেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্যাকফায়ার করি, তাই তো? বসে পড়েছো। না, সেটা আপত্তি নেই, তুমি যত এরকম ভিডিও দেবে তত আমাদের প্রফিট, ভুললে চলবে না। তোমাদের ব্লগ থেকে আমাদের ভিডিও বের করার থেকে তোমরা যদি এরকম কন্ট্রোভার্সিয়াল ভাবে কিছু ক্ল্যারিফিকেশান দিতে বসো, তাহলে সেখান থেকে আমরা বেশি ভালো রেভিনিউ ইনকাম করতে পারবো বক্তব্য রেখে, বুঝতে পেরেছো? তাই তুমি লস আমাদের কারবারে কিচ্ছু করোনি, তুমি নিজেরও লাভ করেছো, আমাদেরও লাভ করাচ্ছ। কিন্তু তুমি যেটা সাজছ, মানে একেবারে কুতুপুতু মামনি, তা নয় যে পলিটিক্স আমি বুঝি না, আমি ভালোবেসেই যাই, এই সেই। ভালোবাসা তো তোমাদের দেখলাম, ব্লগারদের প্রচুর ভালোবাসা দেখলাম, জানো তো? নিজেদের বাড়ির ফ্যামিলির লোকেদের সঙ্গে, অন্য ব্লগারদের সঙ্গে বরেন্ডিং, মানে সেই লেভেলে বরেন্ডিং, আবার তাদের চুলোচুলি করতেও দেখলাম। তার জন্য না আমরা জানি এই যে এই ব্লগাররা পয়সার জন্য কতটা মরিয়া, আর কত কিছু করতে পারে, অভিনয়, শো অফ কতটা করতে পারে, সবটা দেখা হয়ে গেছে। তাই এই যে কথাটা বলছো না যে তোমাদের জন্য হয়েছে এই সেই, কিচ্ছু হয়নি। তুমি দেখলে এরম একটা সুযোগ আছে, নাইলেপে দাইলা মেরে নিতে হয়, যে মোটামুটি একটা ভিডিও এসেছে, সেটা নিয়ে তুরুপের তাস দিয়ে হেভি ফাটিয়ে খেলে দেবো, কি তাই তো?
সেই জন্য ফাটিয়ে খেলতে বসেছো। তো সো হোয়াট, আমরাও আছি, তুমি 4 ছক্কা মারছো, আমরা এক এক করে তো নিতে পারবো, কি তাই তো? তো যাই হোক, এই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, ততক্ষণের জন্য টাটা।